গুড মর্নিং ম্যাম। জ্যামের কারণে একটু লেট হলো। এই নিন আপনার জন্য ফ্রেশ চটপটি আর একটা গোলাপ। হোয়াট? এটা কি পিকনিক স্পট? গোলাপ আর চটপটি নিয়ে অফিসে আসার সাহস কোথায় পেলে? তুমি কি জানো আমি কে? জানি তো, আরোহী সেন, বাঘিনী অফিসার। তবে রাগলে আপনাকে একদম কার্টুন ক্যারেক্টারের মতো লাগে ম্যাম। চটপটিটা খেয়ে দেখুন, রাগ কমে যাবে। শাট আপ! এই গোলাপটা ডাস্টবিনে ফেলো আর কাজে বসো। তোমার জয়নিং লেটার আমি এখনো সই করিনি। 1 সপ্তাহের ট্রায়াল পিরিয়ড। ভুল করলে সোজা বাইরে। শহরের সিআইডি হেডকোয়ার্টার। এসি চলছে কনকনে ঠান্ডায়, কিন্তু ভেতরে উত্তাপ অনেক বেশি। কারণ আরোহী সেন আজ তার নতুন অ্যাসিস্ট্যান্টের অপেক্ষায় আছেন, যে অলরেডি আধা ঘন্টা লেট। আরোহী নিজের চেম্বারে বসে ঘড়ি দেখছেন আর দাঁতে দাঁত চাপছেন। ঠিক তখন শীষ দিতে দিতে রুমে ঢুকলো নীল, হাতে একটা লাল গোলাপ আর অন্য হাতে চটপটির প্যাকেট। রাগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন তিনি তার কথা শুনে। এই সময় চাচা চৌধুরী দৌড়ে রুমে ঢুকলেন, হাতে একটা খাম। ম্যাম, হুলস্থুল কাণ্ড। শহরের নাবি জুহুরি মিস্টার হরিলালের ড্রয়িং রুম থেকে তার পোষা বিড়াল টুনি গায়েব হয়ে গেছে, আর সেখানে একটা নীল রঙের চিরকুট পাওয়া গেছে। বিড়াল চুরি? এটা সিআইডির কেস হলো? যাও লোকাল থানায় দাও। না ম্যাম, চিরকুটটা দেখুন। এতে লেখা আছে হীরা গলে যায় বিড়াল কথা কয়। এটা কোনো সাধারণ চুরি না, এর পেছনে বড় রহস্য আছে। চলুন তো দেখি। তুমি আমাকে কাজ শেখাবে? চলো, তবে তুমি রিকশায় আসবে, আমি আমার জিপে যাব। ম্যাম, জিপে পেট্রোল খরচ বেশি, পরিবেশ বাঁচান। আমার বাইকের পেছনে উঠে পড়ুন, খরচ বাঁচবে, রোমান্টিকও হবে। আরোহী হাত তুলে মারতে গিয়েও থেমে গেলেন। বেয়াদব ছেলে, চলো জলদি। মিস্টার হীরালালের বাড়ি। আরোহী খুব সিরিয়াসলি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পায়ের ছাপ দেখছেন। নীল তখন পাশের টেবিলে বসে হীরালালের মেয়ের সাথে সেলফি তুলছে। নীল, এখানে আসো। দেখো এখানে কোনো স্ট্রাগল মার্ক নেই, চোর পরিচিত কেউ। নীল সেলফি তোলা শেষ করে, ম্যাম চোর তো ওই কোনার সোফার নিচে বসে আছে, আপনি মিছিমিছি মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন। মানে সোফার নিচে কেন থাকবে? আরোহী সোফার নিচে তাকাতেই দেখলেন একটা ছোট রোবট বিড়াল মিউ মিউ করছে। আসল বিড়ালটা সোফার ভেতরে লুকিয়ে আছে। আসলে মিস্টার হীরালালের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য এই রোবট বিড়ালের ভেতর স্পাই ক্যামেরা লাগিয়েছিল। হীরালাল সাহেব সেটা বুঝে চিরকুট লিখে রেখেছেন যাতে মেয়ে ভয় পায়। কেস সলভড। আরোহী থতমত খেয়ে যায়। এত তাড়াতাড়ি? তুমি কি আগে থেকেই জানতে? না, ওই যে মেয়েটা বারবার সোফার দিকে তাকাচ্ছিল, সেটা দেখেই বুঝলাম। আপনার মতো তো আর চশমা পরে বুদ্ধি কমেনি ম্যাম। তখনই হীরালালের বাড়িতে এলেন রাইমা। তিনি হীরালালের ভাতিজি। রাইমাকে দেখে নীলের চোখের মনি বড় হয়ে গেল। সে একদম জমে পাথর। হ্যালো, আপনারা কি সিআইডি থেকে এসেছেন? আমি রাইমা। আমি নীল, আপনার সেবায় নিয়োজিত। আপনি কি জানেন আপনি পৃথিবীর অষ্টম আশ্চর্য? আরোহী নীলের কান টেনে ধরে। চলো এখান থেকে। ভিকটিম আর ভিকটিমের আত্মীয়র সাথে ফ্লার্ট করা আমাদের আইনে নেই। রাইমা জাস্ট একটা চরিত্র, কাজে মন দাও। ফেরার পথে ঝুম বৃষ্টি নামলো। আরোহীর জিপ স্টার্ট নিচ্ছে না। বাধ্য হয়ে তিনি নীলের বাইকের পেছনে উঠলেন। ম্যাম, শক্ত করে ধরুন, না হলে কিন্তু বাতাসের তোড়ে উড়ে যাবেন। আপনার যা ওজন। চুপচাপ চালাও, আর 1 ইঞ্চি সামনে এগোলে আমি তোমার নামে রিপোর্ট করব। হঠাৎ ব্রেক কষলো নীল। আরোহী টাল সামলাতে না পেরে নীলের পিঠের উপর ছপ করে পড়লেন। বৃষ্টির ঝাপটায় দুজনের চুল ভেজা। 1 সেকেন্ডের জন্য আরোহী নীলের ঘাড়ে কাছের গন্ধটা অনুভব করলেন। নীলও চুপ হয়ে গেল। ম্যাম, শাড়িতে কিন্তু আপনাকে দারুণ লাগছে, রাগটা একটু কমান। আরোহী নিজেও একটু লাল হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই চিৎকার করে। ব্রেক কেন কষলে? বেয়াকুব, সামনে যাও। রাতে আরোহী তার ডায়েরিতে লিখছেন, এই ছেলেটা একটা আস্ত গাধা, কিন্তু ওর অবজারভেশন পাওয়ার মারাত্মক। আচ্ছা, বৃষ্টির মধ্যে ও যখন কথা বলল, আমার কেন জানি একটু থুর। ও জাস্ট আমার জুনিয়র, আর রাইমাকে যেভাবে দেখছিল ওটা অসহ্য।
সকাল 10টা। সিআইডি অফিসের এসি আজ যেন একটু বেশিই ঠান্ডা দিচ্ছে। আরোহী সেন নিজের টেবিলের ওপর একটা ম্যাপ আর কয়েকটা দামি হোটেলের ছবি মেলে ধরেছেন। শহরের নামী গয়না চোর কালামানিক আগামীকাল রাতে হোটেল রয়্যাল প্যালেসে একটি ডিল করতে আসছে। কিন্তু সমস্যা একটাই, ওই পার্টিতে শুধু কাপল বা দম্পতিরাই ঢুকতে পারবে। আরোহী তার জুনিয়র নীলের দিকে তাকালেন, যে তখন রাইমার সাথে চ্যাট করতে করতে আপন মনে হাসছে। আরোহী স্কেল দিয়ে নীলের টেবিলে এক জোরে বাড়ি দিলেন। নীল লাফিয়ে উঠল। নীল, ফোনের প্রেম বন্ধ করো। কাল আমাদের এক ভীষণ ইম্পর্ট্যান্ট মিশনে যেতে হবে। আমাদের দম্পতি সেজে হোটেল রয়্যালে ঢুকতে হবে। নীল চোখ কপালে তোলে। দম্পতি মানে আমি আপনার স্বামী হব? ম্যাম, আমি কি আত্মহত্যা করার জন্য অত তাড়াহুড়ো করছি? আপনার মতো রাগী বউ থাকলে তো আমি বাসর রাতেই সিআইডি থেকে রিজাইন দিয়ে দেব। শাট আপ নীল, এটা অর্ডার। কালামানিককে ধরতে হলে তোমাকে আমার স্বামী সাজতে হবে। আর শোনো, দামি পাঞ্জাবি আর ঘড়ি পরে আসবে, তোমাকে যেন কোনো মাল্টি মিলিয়নের মতো দেখা যায়। ম্যাম, টাকা কি আপনি দেবেন? আমার তো যা বেতন তাতে পাঞ্জাবি কিনলে 1 মাস শুধু মুড়ি খেয়ে থাকতে হবে। আর রাইমা যদি আমাকে আপনার সাথে দেখে তবে আমার প্রেম তো অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে। ওকে দেখে আমার মনে লাড্ডু ফুটে গেছে। সে আমি আগেই বুঝেছি, এখন রাইমার কথা পরে ভেবো। কাল রাত 8টায় রেডি থাকবে। আর খবরদার আমাকে যেন ম্যাডাম বলে ডাকবে না, বলবে জান বা ডার্লিং। পরদিন রাত 8টা। নীল পরেছে এক জমকালো মেরুন পাঞ্জাবি আর আরোহী পরেছেন এক অপূর্ব শাড়ি। দুজনকে দেখতে ঠিক রাজকীয় জুরির মতো লাগছে। হোটেলের গেটে বাউন্সাররা পথ আটকালো। স্যার, আপনার ম্যারেজ সার্টিফিকেট বা ইনভিটেশন কার্ড। নীল হঠাৎ আরোহীর কাঁধে হাত দিয়ে টেনে ধরল। আরে ভাই, এই আমার অর্ধাঙ্গিনী আরোহী থুরি ডার্লিং। আমরা কি কার্ড নিয়ে ঘুরি? দেখছেন না ওনার রাগ দেখে বোঝা যাচ্ছে ওটা আমারই বউ। ওর চোখের দিকে তাকান, আগুন বের হচ্ছে। আরোহী মনে মনে গালাগাল দিলেও মুখে হাসি ফুটিয়ে বলে, হানি, তুমি না সব সময় কার্ডটা গাড়িতে ফেলে আসো। প্লিজ ভাইয়া, আমাদের ঢুকতে দিন। আমরা আজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আসছি। নীল একটু বেশি নাটক করে। হ্যাঁ ভাইয়া, বিশ্বাস করুন, এই 1 বছরে ও আমাকে যা জ্বালিয়েছে তাতে আমরা যে এখনো বেঁচে আছি এটাই মিরাকেল। এই নিন আমার আইডি কার্ড। ভেতরে ঢুকতেই নীল দেখলো রাইমা সেখানে বসে আছে অন্য এক ছেলের সাথে। নীলের তো জান যাই যাই অবস্থা। সে আরোহীকে ভুলে সোজা রাইমার দিকে এগোতে চাইলো। নীল, কোথায় যাচ্ছ? কালামানিক ওখানে, তুমি রাইসের দিকে কেন যাচ্ছ? ম্যাম, রাইমা তো অন্য কারোর সাথে খাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যাই, গিয়ে একটু ঝামেলা করি। খবরদার, তুমি এখন আমার স্বামী। যাও, রাইমার সামনে গিয়ে আমাকে খুব আদর দেখাও, যাতে ও মনে করে তুমি খুব সুখী। তবেই তো ও তোমার প্রতি জেলাস হবে। বুদ্ধিটা খারাপ না ম্যাম, তবে মারবেন না তো? রোমান্টিক মিউজিক বাজছে। নীল আরোহীকে টানতে টানতে ডান্স ফ্লোরে নিয়ে গেল। রাইমা পাশেই দাঁড়িয়ে দেখছে। নীল আরোহীর কোমরে হাত দিয়ে খুব কাছে টেনে নিল। নীল, হাত সরাও। তোমার সাহস তো কম না। ম্যাম, রাইমা দেখেছে, একটু হাসুন, আমার কানে মাথা রাখুন, ভাবুন আমি শাহরুখ খান আর আপনি কাজল, একটু রোমান্টিক পোজ দিন তো। আরোহী বাধ্য হয়ে নীলের বুকে মাথা রাখলেন। নীলের পারফিউমের গন্ধ আর বৃষ্টির মতো সেই ভেজা স্পর্শটা আরোহীকে আবার এলোমেলো করে দিচ্ছে। আরোহী অনুভব করলেন নীলের বুকটা খুব জোরে ধরফর করছে। নীল আসলে নাটক করলেও আরোহীর কাছে আসাটা ওর মনেও একটু কাঁপুনি দিচ্ছে। নীল হঠাৎ গম্ভীর হয়ে যায়। ম্যাম, আপনার গলার হাড়ের ওপর ওটা কি? একটা মাইক্রোচিপ লাগানো? আরোহী বুঝতে পারলেন কালামানিক অলরেডি ওনার উপর নজর রাখছে। তিনি বাথরুমে ঢুকলেন চিপটা চেক করতে। সেখানে আগে থেকেই এক ভিলেন ছুরি নিয়ে দাঁড়িয়েছিল। আরোহী সেন, তোমার মিশন এখানেই শেষ। ঠিক তখন নীল বাথরুমের দরজা লাথি দিয়ে ভেঙে ঢুকলো, হাতে একটা দামি জুসের বোতল। এই, আমার ডার্লিংকে মারার সাহস কার? এই নে জুস খা। নীল জুসের বোতলটা ভিলেনের মাথায় মারলো। আরোহী তখনই ভিলেনকে জুটো প্যাচে মাটিতে ফেলে দিলেন। ম্যাম, আপনি মারপিট করুন, আমি আপনার শাড়িটা একটু সামলাই।
ছিঁড়ে গেলে তো আবার অফিসে আমার বেতন কাটবেন। মিশন শেষে নীল রাইমার কাছে গেল কিছু বলতে, কিন্তু রাইমা নীলের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। নীল, তুমি তো দেখছি সিআইডি বসের সাথে খুব প্রেম করছো। আমার থেকে দূরে থাকো। আই ডোন্ট লাইক ইট। নীল একদম দেবদাসের মতো মুখ করে ফিরে এলো। আরোহী আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসলেন। ওনার আজ খুব ভালো লাগছে। রাতে আরোহী তার ডায়েরিতে লিখছেন, আজ নীল যখন আমাকে ডার্লিং বলল, আমার বুকটা কেন কেঁপে উঠল। জানি ও নাটক করছিল, কিন্তু ওর হাতের স্পর্শটা, ও ফারোহি, তুই বড় অফিসার, সিলি হোস না। আর ওই রাইমাটা তো নীলকে জাস্ট ইউজ করছে। কাল নীলকে নিয়ে একটা নতুন কেসে যাব, দেখি ও আর রাইমাকে নিয়ে কাঁদে কিনা। রাত 11টা। ঝুম বৃষ্টি শুরু হয়েছে শহরের উপকণ্ঠে। আরোহী আর নীল এখন একটা পরিত্যক্ত পাটের গোডাউনের সামনে দাঁড়িয়ে। কালামানিকের এক সোর্স খবর দিয়েছে এখানেই আজ রাতে পাচারকৃত হীরাগুলো হাত বদল হবে। কিন্তু সমস্যা হলো, গোডাউনটা যেমন বিশাল তেমনি ভয়ঙ্কর অন্ধকার। চারদিকে চামচিকার শব্দ আর পুরনো কাঠের মরমরানি। আরোহী আর সার্ভিস রিভলভার হাতে খুব সাবধানে পা ফেলছেন। নীল তার পেছনে টর্চ জ্বালিয়ে অদ্ভুত সব আওয়াজ করছে। ম্যাম শুনছেন? ওটা কি কোনো প্রেতাত্মার দীর্ঘশ্বাস, নাকি কালামানিকের কোনো মরা পার্টনার আপনাকে ডাকছে? নীল, ফালতু কথা বলবে না। গোয়েন্দারা ভূত বিশ্বাস করে না, এটা জাস্ট বাতাসের শব্দ। তুমি টর্চটা স্থির রাখো। ম্যাম, আপনার হাত কাঁপছে কেন? গোয়েন্দারে কি ভয় পায়? এই যে দেখুন, আপনার পেছনে একটা বড় মাকড়সা। আহ, কোথায়? আরোহী লাফিয়ে নীলের গায়ের ওপর পড়লেন। নীল টাল সামলাতে না পেরে আরোহীকে জড়িয়ে ধরল। আরে ম্যাম, মাকড়সা তো ড্রামাটিক এফেক্টের জন্য বললাম। আপনি তো দেখি একদম কোলবালিশের মতো আমাকে জাপটে ধরলেন। রাইমা জানলে তো আমার হাড়গোড় আস্ত রাখবে না। আরোহী তাড়াতাড়ি সরে গিয়ে শাড়ি ঠিক করে। বেয়াদব, তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে। আজ অফিসে চলো, তোমার ইন্টিমেট আমি বন্ধ করে দেব। হঠাৎ গোডাউনের সেই বিশাল লোহার দরজাটা বাতাসের সজোরে বন্ধ হয়ে গেল। বাইরে বজ্রপাত হচ্ছে। নীল দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ওটা জং ধরা তালা দিয়ে বাইরে থেকে আটকে গেছে। ম্যাম, আমরা তো মনে হয় ট্র্যাপে পড়ে গেলাম। কালামানিক বোধহয় আমাদের উপস্থিতি টের পেয়েছে। এখন আমাদের এই ভুতুরে বাড়িতেই রাত কাটাতে হবে। আরোহী হতাশ হয়ে একটা কাঠের বাক্সের উপর বসলেন। সব তোমার দোষ। তুমি যদি ফালতু জোকস না করতে, তবে আমরা সময় মতো বেরোতে পারতাম। এখন নেটওয়ার্কও নেই, পুলিশ ব্যাকআপও আসবে না। শান্ত হন ম্যাম, রাগলে আপনার বিপি বেড়ে যাবে। এই নিন, আমার জ্যাকেটটা গায়ে দিন। আপনার শাড়িটা তো। রাত বাজছে। আরোহী শীতে কাঁপছেন। নীল গোডাউনের এক কোনায় কিছু পুরনো কাগজ আর কাঠ জড়ো করে আগুন জ্বালালো। আগুনের আলোয় আরোহীর মুখটা মায়াবী দেখাচ্ছে। নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দেখছো ওভাবে? কখনো গোয়েন্দা অফিসার দেখোনি? অফিসার তো রোজ দেখি ম্যাম, কিন্তু আজ আগুনের আলোয় আপনাকে শুধু আরোহী মনে হচ্ছে। আপনার ওই কড়া মেজাজের নিচে যে একটা ভীতু বাচ্চা মেয়ে আছে, সেটা আজ দেখলাম। বেশি কথা বলবে না নীল। তোমার ওই রাইমা তোমাকে পাত্তা দেয় না, আর তুমি এখানে বসে কাব্য করছো। ও তো একটা আস্ত স্বার্থপর। জানি ম্যাম, কিন্তু কি করব, মন তো আর সিআইডি ম্যানুয়াল মানে না। তবে মাঝে মাঝে মনে হয় রাইমার চেয়ে আপনার গালিগুলোও বেশি মিষ্টি। রাত গভীর হলো। আরোহী ক্লান্তিতে নীলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। নীল নড়াচড়া করলো না। সে খুব সাবধানে আরোহীর এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। আরোহীর কপালে তখনও ঘাম। নীল নিজের রুমাল দিয়ে খুব আলতো করে আরোহীর মুখ মুছে দিল। ম্যাম, আপনি যদি সবসময় এমন শান্ত থাকতেন, তবে হয়তো রাইমার কথা আমি কবেই ভুলে যেতাম। আপনার এই খিটখিটে মেজাজের পেছনে কত মায়া লুকিয়ে আছে, সেটা কি কেউ জানে? সকালে ইন্সপেক্টর আকাশ পুলিশ ফোর্স নিয়ে গোডাউনের তালা ভাঙলো। সে দেখলো আরোহী আর নীল আগুনের পাশে খুব কাছাকাছি বসে আছে। আকাশের মুখ কালো হয়ে গেল। আরোহী, তোমরা সারা রাত এখানে ছিলে? আর নীল, তোমার সাহস তো কম না, তুমি ম্যামের এত কাছে কেন? আরোহী তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ে। আকাশ, এটা একটা ইনভেস্টিগেশন ছিল। আমরা আটকা পড়েছিলাম, নীল আমাকে প্রোটেক্ট করেছে। হ্যাঁ স্যার, ম্যাম তো ভূত দেখে আমার কোলে ওঠার উপক্রম করেছিলেন। আমি না থাকলে তো উনি কাল হার্ট অ্যাটাক করতেন।
তখনই রাইমা সেখানে এসে উপস্থিত হলো। সে আরোহীর গায়ে নীলের জ্যাকেট দেখে চোখ কপালে তুলল। নীল, তুমি সিআইডি অফিসার হতে এসেছো নাকি প্রেম করতে? তোমার জ্যাকেট আরোহীর গায়ে কেন? আরে রাইমা সোনা, ম্যাম তো মরে যাচ্ছিল ঠান্ডায়, তাই মানবিক খাতিরে দিলাম। তুমি ভুল বুঝো না ডার্লিং। অফিসে ফেরার পর আরোহী আজ খুব চুপচাপ। তিনি নীলের দিকে তাকাতে পারছেন না। নীল তখন ক্যাফেটেরিয়া থেকে কফি নিয়ে এলো। ম্যাম, এই নিন কফি। কাল রাতে তো অনেক রোমান্টিক ডিনার হলো, এবার কাজে মন দিন। নীল, কাল যা হয়েছে ওটা ভুলে যাও। ওটা জাস্ট একটা দুর্ঘটনা। আর রাইমা তোমাকে যা বললো সেটার জবাব দিলে না কেন? জবাব দেব কেন ম্যাম? রাইমা আমাকে জেলাস করতে চাইছে, ওটা তো ভালো লক্ষণ। তবে আপনার কাজটা বেশ আরামদায়ক ছিল ম্যাম। কোনোদিন রাইমাকে ওভাবে কাঁধে নিতে পারবো কি? গেট আউট নীল, এক্ষুনি বের হও আমার সামনে থেকে। সবাই যার যার বাসায় চলে যায়। রাতে আরোহী লিখছেন, আজ রাতে আমি নীলের কাঁধে ঘুমিয়েছিলাম। আমি কেন এমন করলাম? ও তো একটা জুনিয়র অফিসার, কিন্তু ওর স্পর্শে আমি কেন এত নিরাপদ বোধ করছিলাম? নীল রাইমাকে ভালোবাসে, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে কেন এটা ভেবে? আমি কি সত্যি এই বেয়াকুবটার প্রেমে পড়ছি? আরোহীর মনে প্রেমের অঙ্কুর জাগলেও নীল এখনো রাইমার নেশায় মত্ত। সকাল 9টা। সিআইডি হেডকোয়ার্টারে আরোহী সেনের গলার আওয়াজে কাচের গ্লাস কাঁপছে, কারণ নীল আজ অফিসে এসেছে হাফ প্যান্ট আর ফ্লোরাল শার্ট পরে, চোখে একটা বিশাল সস্তা সানগ্লাস। সে আজ নিজেকে জেমস বন্ড ভাবছে, কারণ আজকের মিশনটা হচ্ছে সমুদ্র সৈকতের এক হাই প্রোফাইল বিচ পার্টিতে। আরোহী নিজের চেম্বারে ফাইল জুড়ে মারলেন নীলের দিকে। নীল, এটা কি তোমার বাবার রাজত্ব? অফিসে হাফ প্যান্ট পরে আসার সাহস কোত্থেকে পাও? তোমাকে কি আমি গোয়া ট্যুরে পাঠিয়েছি? নীল সানগ্লাসটা একটু নামিয়ে বলে, ম্যাম শান্ত হন, আজ তো আমাদের বিচ অপারেশন। আমি যদি সেখানে স্যুট টাই পরে যাই তবে তো চোর ভাববে আমি বীমা কোম্পানির লোক। আমাকে একটু কুল হতে দিন। আর দেখুন তো, এই শার্টে আমাকে একদম হিরো লাগছে না? হিরো না, তোমাকে একদম রাস্তার জাদুকরের মতো লাগছে। যাও এক্ষুনি গিয়ে একটা ভদ্র জিন্স পরো। আর শোনো, আজকের পার্টিতে কালো মানিকের রাইট হ্যান্ড টাইগার আসবে, আমাদের খুব সাবধানে থাকতে হবে। ঠিক আছে ম্যাম, তবে আপনিও কি ওই খিটখিটে শাড়ি পরে বিচে যাবেন? লোকে ভাববে আপনি বালি গুনতে এসেছেন। একটু মডার্ন কিছু পরুন, যাতে টাইগার আপনাকে দেখে ফিদা হয়ে স্যারেন্ডার করে দেয়। সন্ধ্যা 7টা। বিচ পার্টিতে মিউজিক বাজছে। নীল ডাবের পানি হাতে দাঁড়িয়ে রাইমাকে খুঁজছে। হঠাৎ দেখলো আরোহী আসছেন। আজ আরোহী কোনো শাড়ি পরেননি, পরেছেন একটা কালো স্লিভলেস গাউন, চুলগুলো খোলা। ওনাকে দেখে নীলের হাতের ডাব নিচে পড়ে গেল। ওরে বাবা, ম্যাম আপনি কি সত্যি আরোহী সেন, নাকি ওনার কোনো সুন্দরী যমজ বোন? আপনাকে দেখে তো আমার হার্টবিট ডিজে মিউজিকের চেয়েও জোরে বাজছে। আরোহী একটু লজ্জা পেলেও গম্ভীর হয়ে যায়। চুপ করো, কালা মানিকের লোকজনের উপর নজর রাখো। রাইমাকে দেখেছো? রাইমা তো ওদিকে বিকিনি পরে ড্যান্স করছে। আহা কি দৃশ্য! ম্যাম আপনি এখানে থাকুন, আমি একটু ইনভেস্টিগেশন করে আসি। আরোহী নীলের টি শার্টের কলার টেনে ধরে। কোথাও যাবে না, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার পাশেই থাকবে। আর খবরদার, রাইমার দিকে তাকালে আমি তোমার চোখ উপড়ে নিব। মিউজিকের তালে তালে নীল আরোহীকে জোর করে নাচের ফ্লোরে নিয়ে গেল। নীল চাইছে রাইমার নজর কাটতে, তাই সে আজকবি সব ডান্স স্টেপ দিচ্ছে। ম্যাম একটু কোমর দোলান, টাইগার তো আমাদের দিকেই তাকাচ্ছে। আমাদের ন্যাচারাল লাগতে হবে। আমি নাচতে পারি না নীল, পা ছাড়ো আমার। নীল হঠাৎ আরোহীকে একটু বেশি জোরে ঘোরাতে গিয়ে নিজেই নিজের পায়ে ল্যাংখে আরোহীর গায়ের ওপর পড়লো। দুজনে বালির ওপর গড়াগড়ি খেলেন। পুরো পার্টির লোক হাসছে। নীল বালি ঝাড়তে ঝাড়তে বলল, ম্যাম আপনি খুব ভারী, আপনার হাড়গুলো মনে হয় লোহা দিয়ে তৈরি। আমার কোমরের 12টা বাজিয়ে দিলেন। আমি ভারী? তুমি একটা আনারি নাচের নামে আমার পা মারিয়ে দিলে। যাও এখান থেকে, দূর হও। হঠাৎ আরোহী দেখলেন টাইগার এক কোনায় ড্রাগস ডিল করছে। আরোহী ইশারা করলেন নীলকে। নীল দৌড়ে গিয়ে টাইগারের পেছনে দাঁড়ালো। এই টাইগার, তোমার খবর আছে, আমাদের ম্যাডাম আসছেন তোমাকে খামচি দিতে। কে রে তুই? সর সামনে থেকে। টাইগার পিস্তল বের করলো। আরে ভাই পিস্তল দেখান কেন? এই দেখুন আমার ম্যাজিক।
নীল হুট করে টাইগারের চোখের ওপর নিজের সেই সস্তা সানগ্লাসটা পরিয়ে দিল। অন্ধকারে টাইগার কিছুই দেখতে পাচ্ছে না। সেই সুযোগে আরোহী এক লাথি মেরে টাইগারের পিস্তল ফেলে দিলেন আর হাতকড়া পরিয়ে দিলেন। বা নীল, তোমার ওই সস্তা চশমাটা আজ কাজে লাগলো। ম্যাম, বুদ্ধি যার জয় তার। তবে আমার চশমাটা কিন্তু টাইগারের ঘামে নোংরা হয়ে গেল। ওটার দাম কিন্তু আমি আপনার থেকে নেব। মিশন শেষে নীল রাইমার কাছে গেল, কিন্তু রাইমা তখন অন্য এক বড়লোকের ছেলের সাথে ড্রিঙ্কস করছে। নীলকে দেখে রাইমা হাসলো। নীল, তুমি এই পুলিশওয়ালির পিছে পিছে ঘুরছো কেন? ইউ আর সো চিপ। আমার স্ট্যান্ডের নও তুমি। নীল একদম ভেঙে পড়লো। সে একা বিচের ধারে বসে সাগরের ঢেউ দেখছে। আরোহী পেছন থেকে এসে ওর পাশে বসলেন। নীল, মন খারাপ করো না। রাইমা তোমাকে চেনে না, ও শুধু টাকা চেনে। ম্যাম, আমি কি আসলেই এত খারাপ? রাইমা আমাকে পাত্তা দেয় না কেন? আরোহী নীলের হাতে হাত রেখে বলে, তুমি খারাপ নও নীল, তুমি সেরা। অন্তত আমার জন্য তুমি সবচেয়ে ভালো অ্যাসিস্ট্যান্ট, আর হয়তো তার চেয়েও বেশি কিছু। নীল আরোহীর চোখের দিকে তাকালো। চাঁদের আলোয় আরোহীকে আজ একদম অন্য রকম লাগছে। নীল হঠাৎ আরোহীর হাতটা একটু শক্ত করে ধরলো। ম্যাম, আপনি যখন এইভাবে কথা বলেন তখন আপনাকে আরোহী ম্যাডাম নয়, শুধু আরোহী মনে হয়। আপনার এই মনটা কি শুধুই সিআইডি ফাইলের জন্য, নাকি ওখানে কোনো নীল আকাশ আছে? বেশি কথা বলো তুমি। চলো, রাত অনেক হয়েছে, বাইকটা স্টার্ট দাও। রাতে আরোহী লিখছেন, আজ নীল যখন বালির উপর বসেছিল, আমার খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরতে। ও রাইমার জন্য কাঁদে, আর আমিও ওর জন্য কেন এত ছটফট করি। নীল কি বুঝতে পারছে না আমি ওকে কতটা কেয়ার করি? কাল ওকে নিয়ে একটা নতুন মিশনে যাব। এবার কোনো ঝগড়া নয়, শুধু কাজ আর প্রেম। রাত তখন 10টা। ঝিঝি পোকার শব্দে জঙ্গলটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আরোহী আর নীল এখন এক বিশাল শ্যাওলা ধরা জমিদার বাড়ির সামনে। সাথে আছে চাচা চৌধুরী পিয়ন ও কামকুক এবং ইন্সপেক্টর আকাশ, যিনি সবসময় আরোহীর আশেপাশে ঘুরঘুর করেন। মিশনে বাধা এড়াতে আরোহী আর নীল এখানে এসেছে এক দম্পতি সেজে, যারা হানিমুন করতে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। বাড়িটা দেখে আরোহীর গায়ের লোম খাড়া দিয়ে গেল। দরজার এক বুড়ো দারোয়ান লাঠি হাতে দাঁড়িয়ে। নীল আজ পরেছে একটা ঢিলে ঢালা পাঞ্জাবি আর মাথায় গামছা। সে পুরোপুরি গ্রাম্য জামাই সাজার চেষ্টা করছে। ওগো, শুনছো ডার্লিং আরোহী? এই তো আমাদের হানিমুনের রাজপ্রাসাদ। একটু তাকিয়ে দেখো সোনা। আরোহী দাঁতে দাঁত চেপে ফিসফিস করে, নীল, আর একটা সোনা বা ডার্লিং বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দারোয়ানকে বলো আমরা আজ এখানে থাকতে চাই। নীল দারোয়ানের সামনে গিয়ে বলে, চাচা, আমরা নতুন বিয়ে করেছি। এই যে দেখুন আমার লজ্জাবতী বউ। জঙ্গল দেখতে এসে পথ হারিয়ে ফেলেছি, একটু থাকার জায়গা হবে? বিয়ে করেছেন? তা আপনাদের তো কোনো ব্যাগ ট্যাগ নেই, শুধু এক মুরব্বি আর এক সিপাহী মার্কা লোক সাথে কেন? আরে চাচা, ইনি হলেন আমার শ্যালক, আর উনি আমাদের ফ্যামিলি ডাক্তার। বউয়ের আবার একটু বিয়ের পরপর ফিট হওয়ার ব্যারাম আছে কিনা, তাই সাথে রাখা। আকাশ রাগে মুখ লাল করে। আমি শালক। নীল, তোর সাহস তো কম না। এখন খিচখান ভাই, পরে হিসেব হবে কে কি। দারোয়ান তাদের ওপর তলা এক বড় রুমে থাকার জায়গা দিল। সমস্যা হলো একটাই বড় খাট। নীল আর আরোহীকে সেখানেই থাকতে হবে। আকাশ আর চাচা চৌধুরী পাশের ছোট বারান্দায় শুতে গেল। নীল, খবরদার ওই খাটে উঠবে না। তুমি নিচে মেঝেতে শোবে, আর আমি খাটে। ম্যাম, মেঝেতে অনেক বড় বড় তেলাপোকার বিচ্ছু আছে। আমি যদি মরে যাই তবে আপনার এই কেস কে সামলাবে? আর তাছাড়া বাইরে দারোয়ান আড়ি পেতে আছে। আমাদের এখন রোমান্টিক কাপল সেজে ঝগড়া করতে হবে। ঝগড়া তো আমরা এমনিই করি, আলাদা করে সাজার কি আছে? না ম্যাম, এটা হবে ভালোবাসার ঝগড়া। এই যে শুনুন। নীল জোরে জোরে বলতে লাগলো, ওগো ডার্লিং আরোহী, তুমি আজ কেন আমার উপর রাগ করে আছো? আমি কি তোমার জন্য চাঁদ পেরে আনবো? আরোহী বালিশ ছুঁড়ে মারলো নীলের মুখে। এই নাও চাঁদ, সারাদিন অনেক নাটক করেছো, এবার ঘুমাও। কাল ভোরে আমাদের ওই পোড়া বাড়ির বেসমেন্টে সার্চ করতে হবে। মাঝরাতে হঠাৎ জানালার কপাটগুলো জোরে আছাড় খেতে লাগলো। বাইরে থেকে বিকট একটা কান্নার শব্দ ভেসে আসছে। আরোহী ভয় পেয়ে এক লাফে নীলের পাশে শুয়ে পড়লেন। নীল,
ওটা কিসের শব্দ? চোর নাকি ভূত? নীল আরোহীকে ভয় দেখাতে দেখাতে বলে, ম্যাম, এটা মনে হয় এই জমিদার বাড়ির ছোট বউয়ের অতৃপ্ত আত্মা। সেও বোধহয় আপনার মতো খিটখিটে ছিল, তাই কেউ তাকে ভালোবাসতো না। আরোহী নীলের হাত শক্ত করে ধরে। নীল প্লিজ যোগ করো না, আমার খুব ভয় লাগছে। নীল দেখলো আরোহী সত্যি কাঁপছেন। সে তার তেরামি ছেড়ে আরোহীর কাঁধে হাত রাখলো। আগুনের সেই ওম আর নীলের স্পর্শে আরোহী একটু শান্ত হলেন। ম্যাম, আমি আছি তো, আপনি ঘুমান। ভিলেন আসুক আর ভূত, আগে আমার সাথে ফাইট করতে হবে। পরদিন ভোর 5টা নীল আর আরোহী চুপি চুপি বেজমেন্টের দিকে নামলেন। চাচা চৌধুরী দরজায় পাহারা দিচ্ছেন। বেজমেন্টে ঢুকতেই তারা দেখলেন শত শত কাঠের বাক্স, যা অবৈধ ড্রাগস আর সোনা দিয়ে ঠাসা। ঠিক তখনই চারিদিক থেকে মাফিয়া ডন বিচ্ছুর দল তাদের ঘিরে ফেলল। তোমরা কি ভেবেছিলে হানিমুনের নাটক করে আমাকে ঠকাবে? আর সেন, তোমার মিশন এখানেই শেষ। বিচ্ছু তার রিভলভার তুলল। ঠিক তখনই চাচা চৌধুরী ভুল করে এক বালতি মোজাইক করা পানি এনে ওদের উপর ফেলে দিলেন। হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেল। চাচা, এই তো সুযোগ। ম্যাম, ধরুন ওকে। আরোহী তার জুতা প্যাচে বিচ্ছুকে মাটিতে ফেললেন, কিন্তু বিচ্ছুর লোকজন নীলকে একটা থামের সাথে বেঁধে ফেললো। আরোহীর মাথায় বন্দুক ধরলো অন্য একজন। নীল দেখলো আরোহী বিপদে, সে দড়ি ছিঁড়তে পারছে না। হঠাৎ সে তার পাঞ্জাবির নিচ থেকে তার প্যারা লুঙ্গিটা বের করলো, যা সে আগে থেকেই পড়েছিল। সে লুঙ্গিটা খুলে এক ঘোড়ান দিয়ে মাফিয়াদের উপর ছুঁড়ে মারলো। এই নে আমার সিক্রেট ওয়াপন। তোরা ড্রাগস চোর আর আমি হলাম লুঙ্গি মাস্টার। মাফিয়ারা লুঙ্গির ভেতরে আটকে গেল। সেই ফাঁকে ইন্সপেক্টর আকাশ পুলিশ ফোর্স নিয়ে ঘরে ঢুকলেন। ধুমধারাক্কা মারপিট শুরু হলো। আরোহী নীলকে মুক্ত করলেন। নীল, তুমি একটা আস্ত পাগল। লুঙ্গি দিয়ে কেউ মারপিট করে? ম্যাম, জীবন বাঁচানো বড় কথা, মান বাঁচানো নয়। দেখুন, আপনার জন্য আমি এখন হাফ প্যান্টে দাঁড়িয়ে আছি। এবার একটা থ্যাংক ইউ তো দিন। বিপদ কাটার পর জঙ্গল থেকে ফেরার পথে নীলের ফোনে রাইমার ফোন এলো। হ্যালো রাইমা সোনা, আমি বেঁচে আছি। তুমি কি আমার জন্য দোয়া করেছিলে? নীল, তুমি এই অফিসার ম্যাডামের সাথে সারারাত এক ঘরে ছিলে। আমার ঘৃণা হচ্ছে তোমার উপর। তুমি আমার ডিনারে আসবে না আর। নীল একদম মুখ কালো করে বসে রইল। আরোহী পাশ দিয়ে যেতে যেতে বললেন, নীল, রাইমা তোমাকে ফোন করেছে কারণ ও চায় তুমি ওর হাতের পুতুল হয়ে থাকো। ও তোমাকে ভালোবাসে না। কাল অফিসে এসে তোমার জন্য আমি নিজে কফি বানাবো। ম্যাম, আপনি কফি বানাবেন? তাতে কি বিষ মেশাবেন নাকি? না বেয়াকুব, তাতে চিনি বেশি দেব তোমার মতো মিষ্টি হওয়ার জন্য। রাতে আরোহী হাসতে হাসতে লিখছেন, আজ নীল যা করলো তা কোনোদিন ভুলবো না। ও কি সত্যি আমার জন্য এত বড় ঝুঁকি নিল? ও হাফ প্যান্ট পরে মাফিয়াদের মারলো। আমি কেন ওর উপর রাগ করতে পারি না? রাইমা ওকে কষ্ট দিচ্ছে আর আমার ইচ্ছে করছে রাইমার চুল টেনে ছিঁড়ে দিতে। নীল, তুমি আমার জীবনে আসা সবচেয়ে বড় রহস্য। জঙ্গলের কাদামাখা পথ দিয়ে আরোহী আর নীল যখন জিপ নিয়ে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই চারিদিক থেকে 20-25টা কালো গাড়ি তাদের ঘিরে ফেললো। জিপ থেকে নামতেই এক বিশাল দেহী লোক সামনে এসে দাঁড়ালো, যিনি এই অঞ্চলের অঘোষিত রাজা জব্বার চৌধুরী। তার হাতে একটি সোনার বাটওয়ালা চাবুক। আরোহী আর নীলকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হলো চৌধুরীর গোপন আস্তানায়। চৌধুরীর টর্চার সেলে একটা পুরনো কাঠের চেয়ারে আরোহী আর নীলকে পিটাপিটি করে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে। দুজনের হাত পা একজন চট পাকিয়ে গেছে। নীল, তুমি ওই ফালতু লুঙ্গির ড্রামার জন্য আজ আমার এই অবস্থা। তুমি যদি সময় মতো জিপটা সার্চ দিতে পারতে, তবে চৌধুরী আমাদের ধরতে পারতো না। ম্যাম, নিজের দোষ আমার উপর চাপাচ্ছেন কেন? জিপে তেল ছিল না, সেটা কি আমি জানতাম? আপনি তো বড় অফিসার, আপনার তো চেক করা উচিত ছিল। এখন আমার পিঠে আপনার হাড় লাগছে, একটু সোজা হয়ে বসুন তো। আমি সোজা হয়েই আছি, তুমি কেন আমার দিকে হেলে পড়ছো? তোমার গায়ে কি জোর নেই? ম্যাম, আমি দড়ি দিয়ে বাঁধা, কোনো সোফায় বসে নেই যে পোজ দেব। আর আপনার চুলের ঘ্রাণে আমার হাঁচি আসছে। অসভ্য, আমার পিঠের উপর হাঁচি দিলে? আমি পুলিশ ফোর্সের খবর দিলে তোমার চাকরি আজই যাবে। চৌধুরী সাহেব তার চামচাদের নিয়ে ঘরে ঢুকলেন, হাতে জ্বলন্ত সিগারেট। তোরা কি ভেবেছিস এই চৌধুরীর ডেরায় এসে
গোয়েন্দাগিরি করে পার পাবি। এখন বল, তোদের সাথে আর কে কে আছে? পুলিশ ফোর্স কোথায়? চৌধুরী সাহেব, আপনি আইন ভাঙছেন, এর ফল ভালো হবে না। আমাকে ছেড়ে দিন। আরে চৌধুরী ভাই, আপনি তো বেশ হ্যান্ডসাম। এই চাবুক টাবুক রেখে আমাদের একটু চা বিস্কুট খাওয়ান না। সকাল থেকে কিছু খাইনি, আর আপনার এই দড়িটা খুব সস্তা, চুলকাচ্ছে খুব। চৌধুরী রাগে নীলকে এক চর মারতে গেলেন, কিন্তু নীল মাথা নিচু করাই চরটা গিয়ে লাগলো পেছনে বাঁধা আরোহীর মাথায়। আউচ! নীল, তোমার জন্য আমি চর খেলাম? চৌধুরী সাহেব, ও গাধা হতে পারে, কিন্তু আমি সিআইডি অফিসার। ওকে মারতে গিয়ে আমাকে কেন মারছেন? ম্যাম, এটাকেই বলে এক ঢিলে দুই পাখি। চৌধুরী ভাই, আপনি আবার মারুন তো, দেখি এবার কার গায়ে লাগে। চৌধুরী বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল তার চামচাদের নিয়ে, যাতে ওরা ভয় পায়। রুমে এখন শুধু নীল আর আরোহী। ম্যাম, আমরা যদি আজ মরে যাই তবে রাইমাকে একটা মেসেজ দিয়ে দেবেন, আমি ওকে মরার আগ পর্যন্ত ভালোবেসেছি। মারার সময়ও ওই ডাইনি রাইমার কথা বলছো? ও তো এখন অন্য কারোর সাথে আইসক্রিম খাচ্ছে, আর তুমি এখানে আমার সাথে পিঠাপিঠি আটকা আছো। লজ্জা করে না? রাইমা ডাইনি হতে পারে, কিন্তু ও আপনার মতো খিটখিটে না। ও অন্তত আমাকে বেয়াকুব বলে গালি দেয় না। ও তোমাকে গালি দেয় না কারণ ও তোমাকে মানুষই মনে করে না। নীল, তুমি যদি একবার আমার বাঁধনটা খুলে দিতে পারতে, তবে আমি এই চৌধুরীকে জ্যান্ত কবর দিতাম। কিভাবে খুলবো? আমার হাত তো আপনার কোমরের কাছে আটকে আছে। উল্টো আপনি আমার পকেটে হাত দিয়ে দেখুন তো, ওখানে একটা ছোট কাঁচি আছে কিনা। তোমার পকেটে হাত দেব? ছি, আমি কি পকেট মার নাকি? আরে ম্যাম, এটা জীবন মরণের প্রশ্ন। হাত দিন না বাম পকেটে। আরোহী অনেক কষ্টে নিজের বাঁধা হাত দিয়ে নীলের পকেটে কাঁচি খুঁজতে লাগলেন, কিন্তু হাত দিতেই নীল খিলখিল করে হাসতে শুরু করলো। ওরে বাবা, ম্যাম সুরসুরি দেবেন না, আমি তো হাসতে হাসতে মরে যাব। উফ ম্যাম, হাত সরান। চুপ করো গাধা, আমি কাঁচি খুঁজছি, নড়াচড়া করো না। ম্যাম, আপনি কি কাঁচি খুঁজছেন নাকি আমাকে কাতুকুতু দিচ্ছেন? আপনার হাত তো আমার পেটে ঢুকে যাচ্ছে। ইস, রাইমা দেখলে তো আমাকে ত্যায্য পুত্র করবে। আবার রাইমা? এই নাও, কাঁচি পেয়েছি। কাঁচি দিয়ে আরোহী দড়ি কাটতে শুরু করলেন। ঠিক তখনই চৌধুরী সাহেবের এক চামচা ঘরে ঢুকলো। আরোহী তৎক্ষণাৎ কাঁচিটা লুকিয়ে আবার পিটাপিটি হয়ে বসে পড়লেন। আরে ভাই, পালানোর জায়গা আছে নাকি? আমরা তো এখানে বসেই রোম্যান্স করছি, আপনার ভাবি আমাকে কবিতা শোনাচ্ছে। হ্যাঁ ভাইয়া, নীলও তো খুব ভালো কবিতা বলে, শোনাবো একটা? আরোহী পায়ের নিচ দিয়ে চামচার পায়ে এক জোরে ল্যাং মারলেন। চামচা ধপাস করে পড়তেই নীল ওর ওপর ঝাঁপিয়ে পড়ল চেয়ার সহ। দড়ি কেটে দুজনে মুক্ত হলেন, কিন্তু রুমের বাইরে শয়ে শয়ে লোক। আরোহী জানালার দিকে তাকালেন, নিচে গভীর খাদ আর জঙ্গল। নীল, আমাদের লাফ দিতে হবে, এছাড়া উপায় নেই। ম্যাম, আমি সাঁতার জানি না, আর আপনার যা ওজন, আমি যদি নিচে পড়ে আপনার নিচে চাপা পড়ি তবে তো আমার চ্যাপটা হয়ে আলু ভর্তা হয়ে যাব। বাজে কাজ বন্ধ করো, ধরো আমার হাত। 1 2 3। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে গহীন জঙ্গলের বুকে। আরোহী আর নীল চৌধুরীর ডেরা থেকে জানালা দিয়ে লাফ দিয়ে কোনো মতে প্রাণে বেঁচেছে। অন্ধকারের মধ্যে ঝোপঝাড় আর কাটা গাছ মারিয়ে তারা এখন একটা খাড়া পাহাড়ের গায়ে ছোট এক চিলতে গুহার ভেতর আশ্রয় নিয়েছে। চৌধুরীর লোকরা টর্চ জ্বালিয়ে চিৎকার করতে করতে অন্য পাশ দিয়ে চলে গেল, কিন্তু তারা এই গুহাটা খুঁজে পেল না। গুহার ভেতর স্যাঁতসেঁতে গন্ধ, আর পাথুরে দেওয়াল থেকে টুপটুপ করে জল পড়ছে। আরোহী গুহার এক কোণায় পাথরের ওপর জড়সড় হয়ে বসে আছেন। ওনার শরীরের দামি সিল্কের শাড়িটা এখন জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে আর কাদায় মাখামাখি। ঠান্ডা আর ভয়ে ওনার দাঁতে দাঁত লাগছে। নীল গুহার মুখে দাঁড়িয়ে উকি দিয়ে দেখছে শত্রুরা কতদূর গেল। হঠাৎ ভেতর থেকে একটা অদ্ভুত সরসরানি শব্দ এলো, আর সাথে সাথে আরোহী বিকট চিৎকার করে উঠলেন। নীল, নীল, ওদিকে যেও না, এখানে মনে হয় সাপ আছে। আমি তো নির্ঘাত মারা যাব। মরে গেলে আমার লাশটা অন্তত শহরের বাইরে দাফন করো। জঙ্গলের শিয়াল কুকুরকে খেতে দিও না, জঙ্গলের শিয়াল কুকুরকে খেতে দিও না। ম্যাম, আপনি সিআইডিতে কি ঘুষ দিয়ে জয়েন করেছিলেন? একটা ইঁদুরের শব্দ শুনেই মরার কথা বলছেন। সাপ থাকলেও আপনার যা কর্কশ গলা, ওটা ভয়ে এমনিতেই গর্ত ছেড়ে পালাবে। একটু শান্ত হয়ে বসুন তো, পাচারকারীরা শুনলে আবার ফিরে আসবে। তুমি কি মানুষ নাকি রোবট? আমরা জঙ্গলে আর পাহাড়ের মাঝে আটকে আছি, যে কোনো সময় বাঘ বা ভাল্লুক এসে আমাদের ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে ফেলতে পারে।
আর তুমি এখানে দাঁড়িয়ে আমাকে লেকচার দিচ্ছ? বাঘের রুচি খুব ভালো ম্যাম। আপনার মতো ঝগড়াটে অফিসারকে ও খাবে না, চিন্তা করবেন না। এই নিন, শুকনো কিছু পাতা আর কাঠি পেয়েছি। আগুন না জ্বালালে আপনি তো ভয়ে হার্ট অ্যাটাক করবেন। নীল অনেক কসরত করে দুটো পাথর ঘষে আগুন জ্বালালো। আগুনের হালকা লালচে আলোয় আরোহীর ফ্যাকাশে মুখটা একটু সজীব হয়ে উঠল। নীল গুহার এক কোণা থেকে দুটো পাহাড়ি বুনো ফল আর একটা প্লাস্টিকের বোতলে জমানো বৃষ্টির জল নিয়ে এলো। সে খুব আয়েশ করে একটা পাথরের ওপর পা তুলে বসলো, যেন সে কোনো 5 স্টার হোটেলে বসে ডিনার করছে। এই নিন ম্যাম, আজকে রাজকীয় ভোজ। এই বুনো ফলটা খেয়ে দেখুন, স্বাদে একদম টক আমের মতো। তবে বেশি খাবেন না, পেট খারাপ হলে কিন্তু জঙ্গলে কোনো স্যানিটারি ব্যবস্থা নেই। তুমি কি আমাকে এই বিষাক্ত জিনিস খাওয়াতে চাও? আর এই নোংরা জল আমি খাবো না। তোমার কি কোনো কমন সেন্স নেই? একটা দামি হোটেল থেকে পালানোর সময় কি কিছু খাবার নিয়ে নিতে পারতে না? ম্যাম, পেছনে তখন বন্দুক নিয়ে 20টা গুন্ডা দৌড়াচ্ছিল। নাকি আমি তখন মেনু কার্ড নিয়ে বিরিয়ানি অর্ডার দেব? আপনার যদি খুব বেশি খিদে পায় তবে দেয়ালের শ্যাওলাগুলো চেটে দেখতে পারেন, ওতে অনেক প্রোটিন আছে বলে শুনেছি। নীল, তুমি আবার আমাকে অপমান করলে। আজ যদি আমরা বেঁচে ফিরি তবে তোমার প্রমোশন ফাইল আমি আগুনেই পুড়িয়ে দেব। প্রমোশন তো পরের কথা, আগে দেখুন আপনার শাড়ির আঁচলে একটা বড় মাকড়সা চড়ছে। ওটা মনে হয় আপনাকে নিজের আপনজন ভেবেছে। ওরে বাবারে নীল, বাঁচাও, ওটাকে তাড়াও। আরোহী পাগলের মতো নাচতে শুরু করলেন আর নীল হাসতে হাসতে গড়িয়ে পড়ল। শেষে নীল একটা কাঠি দিয়ে মাকড়সাটা সরিয়ে দিল, কিন্তু আরোহীর কান্না থামছে না। রাত গভীর হচ্ছে, বৃষ্টির সাথে পাল্লা দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া গুহার ভেতর ঢুকছে। আরোহীর পাতলা শাড়ি ঠান্ডার কাছে হার মানছে। ওনার সারা শরীর কাঁপছে আর মুখটা নীল হয়ে আছে। নীল দেখলো আরোহী সত্যি খুব কষ্ট পাচ্ছেন। সে আর তেরামি না করে আরোহীর পাশে গিয়ে বসলো। কোনো কথা না বলে সে তার লম্বা চাদরটা আরোহীর গায়ে জড়িয়ে দিল এবং নিজের বুকের কাছে আরোহীকে টেনে নিল। নীল, এটা কি করছো? ছাড়ো আমাকে। কেউ দেখলে কি ভাববে? ম্যাম, এখানে কেউ নেই দেখার মতো। আর আপনার সম্মান বাঁচানোর চেয়ে আপনার যান বাঁচানো এখন জরুরি। আমার শরীর থেকে একটু গরম হাওয়া নিন, না হলে কাল ভোরে আপনাকে বরফের মূর্তি হিসেবে খুঁজে পাওয়া যাবে। রাইমা হলে তো এতক্ষণে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তো, আর আপনি এখনো পুলিশগিরি দেখাচ্ছেন। রাইমার নাম আর নেবে না। ও কি তোমাকে আমার মতো আগলে রাখতে পারতো? ওসব জানি না ম্যাম, আমার ঘুম পাচ্ছে, আমার হাড়গুলো খুব খোঁচা দিচ্ছে। একটু রিল্যাক্স হয়ে বসুন আর আপনার এই গুমোর মেজাজটা আগুনের সাথে পুড়িয়ে দিন। আরোহী চুপ হয়ে গেলেন। তিনি নীলের শক্ত বাহু বন্ধনের মাঝে অদ্ভুত এক নিরাপত্তা খুঁজে পেলেন। নীলের গায়ের উত্তাপ আর ওর হৃদস্পন্দন আরোহীর কানের কাছে একটা তালের মতো বাজছে। আরোহী মনে মনে অনুভব করলেন এই বেয়াকুব ছেলেটা আসলে কতটা নির্ভর করার মতো। যে নীলকে তিনি সারাক্ষণ গালি দেন, সেই আজ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো। আরোহীর মনে নীলের জন্য এক অজানা ভালোবাসা উকি দিতে লাগলো। কিন্তু নীল তখন দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। ওর মনে আরোহীকে নিয়ে বিন্দুমাত্র কোনো রোমান্টিক চিন্তা নেই। সে শুধু মানবিক খাতিরে ওকে জাপটে ধরে আছে। ভোরের প্রথম আলো গুহার মুখে পড়তেই আরোহীর ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তিনি নীলের কোলের ওপর মাথা রেখে শুয়ে আছেন, আর নীল ওনার মাথায় হাত দিয়ে অঘরে ঘুমুচ্ছে। আরোহী অপলক দৃষ্টিতে নীলের ঘুমন্ত মুখটা দেখতে লাগলেন। নীলকে আজ একদম ছোট বাচ্চার মতো নিষ্পাপ লাগছে। আরোহী হাত বাড়িয়ে নীলের গালের একটা খোঁচা খোঁচা দাড়িওয়ালা জায়গায় হাত দিলেন। ঠিক তখনই নীল হাই তুলে জেগে উঠল। ও ম্যাম, আপনি কি আমার পকেট থেকে টাকা চুরি করার চেষ্টা করছেন, নাকি সকালে উঠে চর মারার ট্রেনিং নিচ্ছেন? হাত সরান, আপনার হাত বরফের মতো ঠান্ডা। আমি আমি শুধু দেখছিলাম তোমার মুখে মশা বসেছে কিনা। অকৃতজ্ঞ ছেলে, সারা রাত তোমার জন্য আমি সোজা হয়ে বসতে পারিনি। সারা রাত আমি আপনাকে হিটারের মতো গরম রাখলাম, আর এখন আপনি বলছেন আমার জন্য কষ্ট হয়েছে? ধন্যবাদ ম্যাডাম আপনাকে। চলুন এবার এখান থেকে বেরোনোর পথ খুঁজি। চৌধুরী সাহেব নিশ্চয়ই কুকুর নিয়ে আমাদের খুঁজছে। নীল, শোনো, কাল রাতে তুমি যখন আমাকে ধরেছিলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউতে পেট ভরবে না ম্যাম। শহরে ফিরে আমাকে একটা বড় ট্রিট দেবেন, আর আমার নামে যেন কোনো কমপ্লেন ফাইল না হয় সেটা দেখবেন। চলুন, ওই ঝোপের আড়ালে একটা ঝর্ণা আছে, ওখান থেকে জল খেয়ে নেই।
নীল গুহার বাইরে লাফ দিয়ে বেরিয়ে গেল। আরোহী দীর্ঘশ্বাস ফেলে গুহার দেওয়ালটা একবার স্পর্শ করলেন। এই গুহাটা হয়তো ওনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সাক্ষী হয়ে রইল। তিনি বুঝতে পারছেন তিনি নীলের মায়ায় পুরোপুরি জড়িয়ে গেছেন, কিন্তু এই পাথর হৃদয়ের ছেলেটাকে গলানো যে কতটা কঠিন তা তিনি খুব ভালো করেই জানেন। ভোরের কুয়াশা চিরে আরোহী আর নীল পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এসেছে। সারা রাত গুহার ভেতর নীলের বুকের ওমে আরোহীর মনটা কিছুটা নরম হলেও সকালের আলো ফুটতেই দুজনের সেই চিরাচরিত ঝগড়া আবার শুরু হয়ে গেছে। আরোহীর দামি সিল্কের শাড়ি এখন কাদার আস্তরণে ঢাকা, আর নীলের পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়ে তাকে একদম রাস্তার পাগলের মতো দেখাচ্ছে। ঝোপঝাড় ঠেলে এগোতে এগোতে হঠাৎ তাদের কানে এলো জলের ঝমঝম শব্দ। সামনেই পাহাড়ের গা বেয়ে নেমে আসছে এক স্ফটিক স্বচ্ছ ঝর্ণা। আরোহী জলের শব্দ শুনে আর স্থির থাকতে পারলেন না। সারা শরীরে কাদা আর ঘামের চটচটে ভাব ওনাকে অস্থির করে তুলেছিল। তিনি হন্তদন্ত হয়ে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ালেন। শীতল জলের ধারা ওনার মাথায় পড়তেই তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। নীল তখন একটা পাথরের ওপর বসে নিজের জুতো থেকে কাদা পরিষ্কার করছে, আর আজ চোখে আরোহীকে দেখছে। ওগো ম্যাম, এটা কি আপনার বাথরুম নাকি? একটু সাবধানে ভিজুন, না হলে ওই শাড়ির ভারে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যাবেন। আর আপনার মেকআপ তো ধুয়ে গেছে। এখন আপনাকে দেখতে একদম সেই ছোটবেলার ভূতনির মতো লাগছে। নীল, তুমি কি কোনো দিন মুখ বন্ধ রাখতে পারো না? আমি সিআইডি অফিসার, আমাকে সম্মান দিয়ে কথা বলো। আর শোনো, তুমি ওইদিকে মুখ ঘুরিয়ে বসো, আমি একটু ফ্রেশ হয়ে নিই। খবরদার এদিকে তাকালে তোমার চোখ উপড়ে নেব। ম্যাম, আপনার উপর নজর দেওয়ার চেয়ে আমি বরং ঝর্ণার ব্যাঙগুলো গুনব। রাইমা হলে তো আমাকে সাথে নিয়ে ঝর্ণায় স্নান করত, আর আপনি তো আমাকে দেখে মনে হচ্ছে কোনো জঙ্গলি আসামি দেখছেন। যান, তাড়াতাড়ি শেষ করুন। বিচ্ছু কিন্তু আমাদের গন্ধ শুকে পেছনেই আসছে। রাইমার সাথে ঝর্ণায় স্নান করতে চাও? লজ্জা করে না তোমার? ওর কথা আর একবার উচ্চারণ করলে আমি তোমাকে ঝর্ণার জলে ডুবিয়ে মারবো, অসভ্য ছেলে। আরোহী রাগে ফুসতে ফুসতে জলে ভেজা চুলগুলো ঝাড়লেন। ভেজা শাড়িতে আরোহীকে আজ এক অপূর্ব মায়াবী মূর্তির মতো লাগছে। নীল মুখ ঘুরিয়ে বসে থাকলেও পাথরের জলে আরোহীর প্রতিচ্ছবি দেখে ওর মনের কোণেও কেমন জানি একটা অদ্ভুত দোলা লাগলো। তবে সে সেটা মুখে একদমই প্রকাশ করলো না। ঠিক যখন আরোহী ঝর্ণা থেকে উঠে শাড়িটা একটু ঠিক করছেন, তখনই ঝোপের আড়াল থেকে 20-30টা বন্দুকের নল বেরিয়ে এলো। চৌধুরীর সেকেন্ড ইন কমান্ডো বিচ্ছু তার কুখ্যাত চিৎকার দিয়ে সামনে এলো। তার হাতে একটা বিষাক্ত তীরের ধনুক আর মুখে এক পৈশাচিক হাসি। কি ভেবেছিলে আরোহী সেন, পাহাড়ের গুহায় প্রেম করে পালিয়ে যাবে? চৌধুরী সাহেবের নজর থেকে কেউ বাঁচতে পারেনি। এখন এই ল্যাংড়া অ্যাসিস্ট্যান্ট সহ তোদের আবার আমাদের ডেরায় যেতে হবে। এবার আর কোনো ঘরোয়া রুম নয়, এবার তোদের রাখা হবে লোহার খাঁচায়। আরে বিচ্ছু ভাই, আপনি তো দেখছি একদম মুভির ভিলেনের মতো এন্ট্রি নিলেন। তা এই ধনুক টানুক দিয়ে কি হবে? তার চেয়ে একটা সেলফি তুলুন আমাদের সাথে। ম্যামকে আজ ভেজা শাড়িতে খুব সুন্দর লাগছে। আপনার ইনস্টাগ্রামে দিলে অনেক লাইক পাবেন। নীল, চুপ করো। ওরা আমাদের মেরে ফেলবে আর তুমি সেলফির গল্প করছো। কিন্তু তুমি জানো না, পুলিশ ফোর্সে খবর চলে গেছে, তোমরা রেহাই পাবে না। অনেক লেকচার শুনিছি ম্যাডাম, এখন চলুন। আপনাদের জন্য চৌধুরী সাহেব স্পেশাল টর্চার চেম্বার সাজিয়ে রেখেছেন। আবার সেই পুরনো ডেরা, তবে এবার আর কাঠের চেয়ার নয়। আরোহী আর নীলকে একটা বড় লোহার খাঁচার ভেতর পিটাপিটি করে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে। খাঁচাটা ছাদ থেকে ঝুলছে, আর নিচে ফুটন্ত তেলের কড়াই রাখা হয়েছে ভয় দেখানোর জন্য। চারদিকে পচা গন্ধ আর মাফিয়াদের অট্টহাসি। নীল, তোমার ওই সেলফি আর কমেডির জন্য আজ আমরা এই খাঁচায়। তুমি যদি তখন ওদের উপর ঝাঁপিয়ে পড়তে, তবে আমি রিভলভারটা তুলে নিতে পারতাম। তুমি একটা আস্ত ভীরু। ম্যাম, 20টা বন্দুকের সামনে কি আমি জ্যাকি চ্যান হয়ে ফাইট করব? আপনি তো অফিসার, আপনার কাছে তো কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। এখন আমার পিঠে আপনার ভেজা শাড়ি ঠান্ডা পানি লাগছে, আমার তো নিউমোনিয়া হয়ে যাবে। একটু ওদিকে চাপুন তো। আমি কোথায় চাপবো? জায়গা তো 1 ইঞ্চিও নেই। আর তোমার লুঙ্গিটা কেন বারবার আমার পায়ে লাগছে? সরিয়ে নাও ওটা। ম্যাম, লুঙ্গি নয়, ওটা দড়ি। আপনার তো দেখি সব কিছুতেই আমার উপর দোষ দেওয়ার স্বভাব। এখন যদি রাইমা থাকতো তবে ও অন্তত আমার সেবা করত।
আর আপনি এখানে বসে দড়ি নিয়ে ক্যাচাল করছেন। রাইমা, রাইমা আর কত ওর নাম শুনবো? ও থাকলে কি তোমাকে এই খাঁচা থেকে বের করতো? ও তো এখন বিচ্ছুর দলের সাথেই হয়তো হাত মিলিয়েছে। তোমার বুদ্ধিশুদ্ধি কোনোদিন হবে না নীল। চৌধুরী সাহেব আবার ঘরে ঢুকলেন। হাতে এবার একটা চাবুক নয়, একটা বিশাল জ্যান্ত কাকড়া। তিনি খাঁচার ভেতর ওটা ছেড়ে দেওয়ার হুমকি দিলেন। বল, সিআইডি হেডকোয়ার্টার তোদের ব্যাকআপ কে? তোদের কাছে কি আমাদের ড্রাগস পাচারের কোনো লিস্ট আছে? না বললেই কাকড়াটা তোদের খাঁচাই ছেড়ে দিব। চৌধুরী ভাই, কাঁকড়াটা কি ডাল দিয়ে রান্না করে খাওয়াবেন? সকাল থেকে কিছু খাইনি। আর শুনুন, ম্যাম কিন্তু কাঁকড়া খুব ভয় পান। উনি যদি ভয় পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েন তবে কিন্তু এই খাঁচা ভেঙে আমরা নিচে পড়ে যাব। তখন আপনার তেলের কড়াইতে আমাদের ফ্রাই হয়ে যেতে হবে। নীল, তুমি কি পাগল? ওরা আমাদের কাকড়া দিয়ে কামড়ানোর ভয় দেখাচ্ছে আর তুমি রেসিপি নিয়ে ভাবছো? চৌধুরী সাহেব, একে মারুন। ও একটা পাগল। আমাকে ছেড়ে দিন। ম্যাম, আমাকে মারলে আপনি কার সাথে ঝগড়া করবেন? চৌধুরী ভাই, আপনি বরং আমাদের একটু গান শোনান। এই বোরিং টর্চার আর ভালো লাগছে না। চৌধুরী রাগে চিৎকার করে কাকড়াটা খাঁচার মেঝের এক কোণায় ছেড়ে দিলেন। আরোহী ভয়ে নীলের গায়ের উপর সম্পূর্ণ ভেঙে পড়লেন। ওনার মুখ নীলের ঘাড়ের কাছে একদম মিশে গেছে। আরোহী চোখ বন্ধ করে নীলের শার্টটা খামচে ধরলেন। নীল, ওটা আমার দিকে আসছে। বাঁচাও আমাকে, আমি মরে যাব নীল। ম্যাম, শান্ত হন। কাকড়াটা ওদিকেই আছে। আপনি তো দেখি ভয়ের চোটে আমাকে কামড়ে দেবেন। একটু শক্ত হন ম্যাম। আপনি না বাঘিনী অফিসার? না, আমি বাখিনি না। আমি খুব ভয় পাচ্ছি নীল। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। নীলের বুকের ভেতরটা একটু ধক করে উঠল। আরোহীর এই অসহায়তা আর শরীরের উষ্ণতা ওকে একটু এলোমেলো করে দিচ্ছে। সে বুঝতে পারছে আরোহী ওর উপর কতটা নির্ভর করছে, কিন্তু সে নিজের রোবটের মতো ভাব বজায় রেখে আরোহীর মাথায় নিজের চিবুক ঠেকালো। চিন্তা করবেন না ম্যাম, আমি আছি তো। এই কাকড়া কেন, চৌধুরী সাহেব যদি ডাইনোসরও ছেড়ে দেয় তাও আমি আপনাকে আগলে রাখবো। তবে একটা কথা, বেঁচে ফিরলে রাইমার সাথে আমার একটা ডেট ঠিক করে দেবেন কিন্তু। তুমি একটা আস্ত শয়তান নীল। মরার সময়ও রায়মা। যাও, তোমাকে আমি আর কোনো দিন বিশ্বাস করব না। আরোহী রাগে আবার নীলের থেকে সরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু দড়ির টানে আবার নীলের গায়ের ওপরই পড়ে গেল। শুরু হলো আবার সেই হুলুস লড়াই আর চিৎকার। চৌধুরী সাহেব দরজায় দাঁড়িয়ে নিজের কপাল চাপড়াতে লাগলেন, কারণ এমন আজব আসামি তিনি জীবনে দেখেনি। আরোহী আর নীল এখন খাঁচার ভেতর বন্দি। কাকড়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। চৌধুরীর ডেরায় রাত নেমেছে। চৌধুরী সাহেবের টর্চার শেলে এখন এক অদ্ভুত দৃশ্য। লোহার খাঁচাটা ছাদ থেকে ঝুলছে, আর তার ভেতরে আরোহী আর নীল পিটাপিটি বাঁধা। মেঝের কোনায় সেই জ্যান্ত কাকড়াটা তার বিশাল দাঁড় নাড়িয়ে ধীরে ধীরে আরোহীর পায়ের দিকে এগোচ্ছে। আরোহী ভয়ে চোখ বন্ধ করে নীলের পিঠের সাথে নিজেকে লেপ্টে রেখেছেন। আর নীল তখনও ভাবছে কিভাবে এই বিপদ থেকে বের হওয়া যায়। বাইরে চৌধুরী সাহেবের চামচারা মদ্যপান করে হল্লা করছে, তাই ভেতরে কি হচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। কাকড়াটা যখন আরোহীর বুড়ো আঙ্গুলের ঠিক 1 ইঞ্চি দূরে, তখন আরোহী এমন এক চিৎকার দিলেন যে খাঁচার লোহার রডগুলো পর্যন্ত কেঁপে উঠল। ওনার চিৎকারে নীল কানে তালা লেগে উপক্রম হলো। নীল, ওটা কামড় দিল, আমার পা গেল, আমি পঙ্গু হয়ে যাব। নীল, তুমি কিছু একটা করো। কেন তুমি সারাক্ষণ রাইমার কথা ভাবো? এখন আমার পা বাঁচাও। ম্যাম, চিৎকার থামান। আপনার চিৎকারে কাকড়াটা নিজেই ভড়কে গেছে। ওটা আপনাকে কামড়ায়নি, শুধু একটু শুকে দেখছে আপনার পা থেকে পুলিশের গন্ধ আসে কিনা। শুনুন, আমার পকেটে একটা ছোট নেইল কাটার আছে, ওটা দিয়ে আমি দড়ি কাটার চেষ্টা করছি। আপনি শুধু একটু নড়াচড়া বন্ধ করুন। নেল কাটার দিয়ে দড়ি কাটবে? তুমি কি পাগল? দড়ি কি তোমার নখ নাকি? আরোহী সেন আজ এই নোংরা খাঁচায় একটা কাকড়ার হাতে প্রাণ হারাবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। ম্যাম, দয়া করে চুপ করুন। এই নিন, আমি একটা হাত মুক্ত করেছি। এখন এই কাকড়াটাকে আমি ঘুষ দিয়ে হাত করব। নীল অনেক কষ্টে দড়ি আলগা করে তার একটা হাত বের করলেন। তিনি কাকড়াটার সামনে নিজের আঙ্গুল নাড়িয়ে ওটাকে অন্যদিকে সরিয়ে দিলেন। আরোহী অবাক হয়ে দেখলেন নীল কিভাবে অবলীলায় এক ভয়ঙ্কর পোকাকে আঙ্গুল দিয়ে খেলছে। নীল তার নেল কাটার আর হাতের জোর দিয়ে দড়িটা পুরোপুরি কেটে ফেললেন। এবার কাজ হলো খাঁচা থেকে বের হওয়া। নীল দেখলেন খাঁচার ওপরের হুকটা একটু নড়বড়ে।
তিনি আরোহীকে ইশারা করলেন একসাথে লাফ দিতে। ম্যাম 1 2 3 বললে আমরা দুজন একসাথে উপরে লাফ দেব। আপনার যা ওজন তাতে এই হুকটা নির্ঘাত ছিঁড়ে পড়বে। আমার ওজন নিয়ে আবার কথা বললে আমি লাফ দিব না। আমি এখানেই মরে পচে থাকবো, তবুও তোমার অপমান সইব না। আরে বাবা, এটা সায়েন্স। ওজন বেশি হলে গ্র্যাভিটি ভালো কাজ করে। রেডি? 1 2 3। দুজনে একসাথে লাফ দিতেই বিকট শব্দে হুকটা ছিঁড়ে খাঁচাটা নিচে পড়ল। তেলের কড়াইতে পড়ার আগেই নীল আরোহীকে চাপটে ধরে খাঁচার দরজা লাথি দিয়ে ভেঙে বাইরে ছিটকে পড়লেন। শব্দ শুনেই চৌধুরীর লোকেরা দৌড়ে এলো। সামনেই একটা পুরনো লরি বা ট্রাক দাঁড়িয়েছিল, যেটাতে করে পাচারের চাল বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। নীল আরোহীর হাত ধরে দৌড়ে গিয়ে ট্রাকের পেছনে উঠে পড়লেন। ট্রাকের ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই গাড়ি স্টার্ট দিয়ে বর্ডার অভিমুখে দৌড়াতে লাগলো। ট্রাকের ভেতর চালের বস্তার ওপর আরোহী আর নীল হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। যাক, জমের মুখ থেকে ফিরে আসলাম। ম্যাম, আপনার তো শাড়ি ছিঁড়ে এখন স্কার্ট হয়ে গেছে। রাইমা দেখলে তো ভাবতো আপনি কোনো রক ব্যান্ডের গায়িকা। আরোহী রাইমার নাম নিলে আমি এই চলন্ত ট্রাক থেকে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। নীল, আমি তোমাকে কতবার বলেছি রাইমা তোমাকে ধোকা দিচ্ছে? ও এখন চৌধুরীর লোকের সাথেই কোনো ফোন দিয়ে আসছে না তো? ম্যাম, আপনি সব সময় ওকে সন্দেহ করেন কেন? ও তো কোমল হৃদয়ের একটা মেয়ে। আর আপনি তো বন্দুকের নল ছাড়া কিছু চেনেন না। এই দেখুন, ট্রাকের ভেতর কাঁচা গাজর পড়ে আছে। খিদে লাগলে চিবিয়ে দেখুন, ব্রেন কাজ করবে। কাঁচা গাজর? আমি সিআইডি অফিসার, আমি এই নোংরা ট্রাকের গাজর খাবো? আরোহী মান সম্মানের খাতিরে গাজর খেতে চাইলেন না ঠিকই, কিন্তু পেটের ভেতর তখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি আজ চোখে দেখলেন নীল মনের সুখে গাজর চিবোচ্ছে। শেষে কোনো উপায় না দেখে আরোহী একটা গাজর তুলে কামড় দিলেন। রাত বাড়ছে, ট্রাকটা বুনো রাস্তা দিয়ে দুলতে দুলতে এগোচ্ছে। আরোহী ক্লান্তিতে চালের বস্তার উপর শরীর এলিয়ে দিলেন। ঝমঝম করে আবার বৃষ্টি নামলো। ট্রাকের ওপরে ত্রিপলটা ফুটো থাকায় আরোহীর গায়ে জল পড়ছে। নীল সেটা দেখে নিজের পাঞ্জাবিটা খুলে ফেলল। ম্যাম, আমার পাঞ্জাবিটা ধরুন। ত্রিপলের ফুটোয় গুজে দিচ্ছি, পানি পড়া বন্ধ হবে। আপনি ঘুমিয়ে নিন। নীল, তুমি খালি গায়ে থাকবে? তোমার তো জ্বর আসবে। দরকার নেই, আমি ভিজছি, ভিজুক। আরে ধরুন তো, আপনি অসুস্থ হলে তো আমার উপর চিৎকার করার লোক পাবো না। আর শুনুন, ওই চৌধুরী সাহেবের লোকরা আমাদের বর্ডারে হয়তো ঘেরাও করবে। কাল সকালে আমাদের আবার লড়াই করতে হবে। আরোহী দেখলেন নীলের খালি গা ঠান্ডায় কুকড়ে যাচ্ছে, কিন্তু সে আরোহীর জন্য কষ্ট সহ্য করছে। আরোহী হুট করে নীলের হাতটা টেনে ধরলো। নীল, তুমি এখানে আমার পাশে এসে বসো। একসাথে বসলে ঠান্ডা কম লাগবে। আর রাইমার কথা ভুলে গিয়ে অন্তত এখন আমার দিকে একটু তাকাও। ম্যাম, আপনার চোখে আজ কেমন জানি নেশা নেশা ভাব। আপনি কি গাজর খেয়ে নেশা করেছেন নাকি? রাইমা তো আমাকে এভাবে পাশে বসতে দিত না। রাইমা পাগল ছিল, আর তুমি একটা গাধা। বসো এখানে চুপচাপ। নীল আরোহীর পাশে বসলো। আরোহী নিজের মাথাটা নীলের কাঁধে রাখলেন। ট্রাকের দুলুনিয়ার বৃষ্টির শব্দে এক মায়াবী পরিবেশ তৈরি হলো। আরোহী অনুভব করলেন তার মনটা নীলের জন্য শুধু জুনিয়র অফিসার হিসেবে নয়, তার চেয়েও অনেক বেশি কিছু চাচ্ছে। কিন্তু নীল তখন গাজর চিবোতে চিবোতে আকাশে নক্ষত্র গুনছে। ওর মনে কোনো রোম্যান্টিকতা নেই। রাত তখন প্রায় শেষ হয়ে আসছে। ট্রাকের ইঞ্জিনটা খক খক শব্দ করে ধোঁয়া ছাড়ছে, আর ভাঙাচোরা রাস্তা দিয়ে টালমাটাল হয়ে এগোচ্ছে। আরোহী চালের বস্তার উপর কোনো মতে ভারসাম্য ধরে রেখেছেন, আর নীল তখনও ট্রাকের এক কোনায় পড়ে থাকা গাজরগুলো পকেটে ভরছে। হঠাৎ ট্রাকটা এক ঝটকায় ব্রেক কষল। আরোহী ছিটকে নীলের ওপর গিয়ে পড়লেন। নীল আরোহীকে দুই হাতে চাপটে ধরলো যাতে উনি নিচে পড়ে না যান। বাইরে তখন বিচ্ছুর অট্টহাসি শোনা যাচ্ছে। ওরা ট্রাকটা মাঝ রাস্তায় আটকে ফেলেছে। ম্যাম, নামুন জলদি। বিচ্ছু ভাই তো দেখি আমাদের জন্য বর্ডারে রেড কার্পেট বিছিয়ে রেখেছে। আপনার ওই ছেঁড়া শাড়ি সামলান, না হলে দৌড়াতে গিয়ে নিজের পায়ে ল্যাং খাবেন। নীল, তুমি কি একবারও সিরিয়াস হতে পারো না? ওরা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি আমার শাড়ি নিয়ে রসিকতা করছো। রাইমা কি তোমাকে এইভাবে কাপুরুষতা শিখিয়েছে? আরে ম্যাম,
রাইমা তো আমাকে বলেছিল বাঘের খাঁচায় ঢুকলেও যেন চুল ঠিক থাকে। যদিও ওর সাথে কথাই হয়েছে খুব কম, প্রেমটাও পুরোপুরি হলো না। এই দেখুন আমার চুল একদম সেট আছে। এখন আপনি ওই বড় পাথরটা তুলুন, আমি ওদের দিকে গাজর ছুঁড়ে মারবো। আরোহী রাগে গড়গড় করতে করতে একটা লোহার রড তুলে নিলেন যা ট্রাকের মেঝেতে পড়েছিল। বিচ্ছু আর তার 10-12 জন লোক ট্রাকের চারপাশ ঘিরে ফেলল। বিচ্ছু তার পিস্তলটা নীলের কপালে ঠেকিয়ে কুৎসিত এক হাসি দিল। অনেক খেলা হয়েছে নীল, এবার তোদের শেষ যাত্রা। আর হোসেন, তোর এই জুনিয়রকে আজ আমি এখানেই শেষ করব। বল, শেষ ইচ্ছা কি তোর? শেষ ইচ্ছে? ভাই, মরে যাওয়ার আগে একটু পানি খেতে চাই। গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর ম্যামকে বলুন আমার ডায়েরিটা যেন রাইমাকে দিয়ে দেয়, ওতে ওর জন্য অনেক কবিতা লেখা আছে। আরোহী দেখলেন নীলের কপালে বন্দুকের নল, কিন্তু ছেলেটা তখনও রাইমার কবিতার কথা বলছে। ওনার বুকটা অভিমানে আর রাগে ফেটে যাচ্ছে। তিনি চিৎকার করে বিচ্ছুর হাতের ওপর লোহার রড দিয়ে এক প্রচন্ড আঘাত করলেন। বন্দুকটা ছিটকে দূরে পড়ে গেল। শুরু হলো এক হুলুস্থুলুস মারপিট। আরোহী তার রণচণ্ডী মূর্তি ধারণ করে একের পর এক গুন্ডাকে আছাড় মারতে লাগলেন। নীল তখন সুযোগ বুঝে বিচ্ছুর চোখের ওপর নিজের গামছাটা ছুঁড়ে দিয়ে ওর পিঠের ওপর চড়ে বসলো। বিচ্ছু ভাই, আপনি কি ঘোড়া হতে চান? চলুন একটু সওয়ারি করি। ম্যাম ধরুন ওকে, ও চশমা ছাড়া কিচ্ছু দেখে না। নীল, ওর চশমাটা কেড়ে নাও। ওর পকেটে ম্যাপ আছে, ওটা আমাদের লাগবে। মাঠের মধ্যে ধুলো উঠছে। নীল বিচ্ছুর ঘাড় কামড়ে ধরেছে আর আরোহী বাকিদের ঘায়েল করছেন। ঠিক তখনই একটা দামি সাদা গাড়ি বর্ডারের রাস্তা দিয়ে ধীরগতিতে এগিয়ে এলো। গাড়ি থেকে যে নামলো তাকে দেখে নীলের হাত শিথিল হয়ে গেল। বিচ্ছুকে ছেড়ে দিয়ে নীল পাথরের মতো দাঁড়িয়ে রইল। গাড়ি থেকে নেমে এসেছে রাইমা। তার পরনে দামি জিন্স আর টপস, চোখে কালো চশমা। সে বিচ্ছুর পাশে গিয়ে দাঁড়ালো আর নীলের দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি দিল। নীল, তুমি সত্যি একটা গাধা। আমি চৌধুরী সাহেবের পার্টনার, সেটা কি তোমার ওই পুলিশ মগজে একটিবারও আসেনি? তুমি তো আমার জন্য নিজের জান দিতেও পারো। তাহলে আজ আরোহীর সেনকে আমাদের হাতে তুলে দাও, আমি তোমাকে মাফ করে দিব। রাইমা, তুমি চৌধুরীর সাথে মিলে আমাদের টোপ হিসেবে ব্যবহার করলে। আমার সব কবিতা, আমার সব ভালোবাসা কি মিথ্যে ছিল? আমি তোমাকে বলেছিলাম নীল, ও একটা বিষধর সাপ। ও তোমাকে শুধু তথ্য পাওয়ার জন্য ব্যবহার করেছে। এখন দেখো, ও আমাদের মারার হুমকি দিচ্ছে। আজব তো, তুমি ঘুরেছ আমার পেছন পেছন। আমি কি তোমাকে একবারও বলেছি ভালোবাসি বা প্রেম করব? কিন্তু স্বপ্ন তো দেখিয়েছিলে, আরোহী ম্যামকে নিয়ে তো জেলাস ছিলে। ধুর, ওসব ভণ্ডামি ছিল। রাইমা তার ব্যাগ থেকে একটা ছোট পিস্তল বের করে সরাসরি নীলের বুকের দিকে তাক করলো। নীলের চোখে জল চলে এলো, কিন্তু সে নড়ল না। সে শুধু রাইমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরোহী চাপটে নীলকে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু নীল অনড়। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার সাধের রাইমা এমন কাজ করতে পারে। বিদায় নীল, তুমি বেশি আবেগপ্রবণ, আর এই দুনিয়ায় আবেগের কোনো দাম নেই। রাইমা যখনই ট্রিগার চাপতে চাইলো, আরোহী এক লাফে নীলের সামনে এসে দাঁড়ালেন। ওনার দুচোখে আগুন। তিনি নিজের জীবন দিয়ে নীলকে বাঁচাতে চান। ঠিক সেই মুহূর্তে দূর থেকে পুলিশের সাইরেন শোনা গেল। ইন্সপেক্টর আকাশ তার ফোর্স নিয়ে বর্ডারে ঢুকে পড়েছে। রাইমা আর বিচ্ছু ভয় পেয়ে গাড়িতে ওঠার চেষ্টা করলো, কিন্তু আরোহী রাইমার হাত ধরে এক ঝটকায় মাটিতে ফেলে দিলেন। নীলের পৃথিবীটা যেন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে ধপাস করে মাটির ওপর বসে পড়ল। রাইমা আর বিচ্ছুকে পুলিশ ধরে ফেলল। আকাশ এসে আরোহীকে ছড়িয়ে ধরতে চাইল, কিন্তু আরোহী তাকে সরিয়ে দিয়ে নীলের পাশে গিয়ে বসলেন। নীল তখন ছোট বাচ্চার মতো ফুপিয়ে কাঁদছে। তার সব বিশ্বাস আজ ধুলোয় মিশে গেছে। আরোহী কোনো কথা বললেন না, শুধু নীলের মাথাটা নিজের বুকে টেনে নিলেন। নীলের কান্না আজ থামছে না। নীল, শান্ত হও, আমি আছি তো। ওই রাইমা তোমার যোগ্য ছিল না। তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে। ম্যাম, ও আমাকে মেরে ফেলল না কেন? বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো ছিল। আমার সব বিশ্বাস ও ধুনো করে দিল। না নীল, তুমি মরবে না, তুমি লড়বে, আমার জন্য লড়বে। আমি তোমাকে কোনো দিন ধোকা দেব না।
ভোরের সূর্য বর্ডারের আকাশে উকি দিচ্ছে। আরোহী নীলের মাথায় হাত বোলাচ্ছেন আর নীল ওনার আঁচল খামছে ধরে পড়ে আছে। রাইমার বিশ্বাসঘাতকতা নীলকে আজ তছনছ করে দিয়েছে ঠিকই, কিন্তু আরোহীর মনে নীলের জন্য যে ভালোবাসা জন্মালো সেটা এখন হিমালয়ের মতো অটল। আরোহী মনে মনে শপথ করলেন তিনি নীলকে আবার সেই হাসি খুশি বেয়াকুব নীল বানিয়ে ছাড়বেন। কিন্তু নীল কি পারবে এই আঘাত সয়ে আরোহীর ভালোবাসাকে মেনে নিতে? আরোহী আর নীল এখন শহরের দিকে রওনা হচ্ছে পুলিশের জিপে। নীলের চোখে শূন্যতা আর আরোহীর চোখে এক নতুন সংকল্প। চৌধুরী সাহেব ধরা পড়লেও রাইমার এই রূপ নীলকে পুরোপুরি বদলে দিয়েছে। সিআইডি অফিসের সেই চেনা ব্যস্ততা আজ নীলের কাছে একদম অচেনা লাগছে। রাইমার জেল হওয়ার পর থেকে নীল যেন এক জ্যান্ত লাশ। যে ছেলেটা সারা অফিস মাতিয়ে রাখত সে আজ ফাইলের স্তূপের আড়ালে মুখ লুকিয়ে বসে আছে। আরোহী নিজের কেবিন থেকে বারবার কাচের দেওয়াল দিয়ে নীলের দিকে তাকাচ্ছেন। ওনার বুকটা ফেটে যাচ্ছে নীলের এই পাথর হয়ে যাওয়া মুখটা দেখে। আরোহী বুঝতে পারছেন নীল এখন এক গভীর অন্ধকূপের মধ্যে আছে, যেখান থেকে ওকে টেনে বের করা ওনার দায়িত্ব। নীল, এই কেস ডায়েরিটা একটু গুছিয়ে দাও। আর শোনো, লাঞ্চ ব্রেক তো হয়ে গেছে, তুমি কি কিছু খেয়েছো? চলো আজকে আমার সাথে বাইরে গিয়ে খাবে। না ম্যাম, আমার খিদে নেই। কাজগুলো শেষ করে আমি বাড়ি চলে যাব। আর এখন থেকে আমাকে আপনি করে বলবেন ম্যাম। আমি আপনার শুধুই একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আমাদের মধ্যে ওইসব তুই তোকারি বা নাম ধরে ডাকা এখন আর মানায় না। অফিসার হিসেবে আমাদের একটা ডিসিপ্লিন থাকা উচিত। নীল, তুমি কি পাগল হয়ে গেছো? রাইমা ধোকা দিয়েছে বলে তুমি এখন নিজেকে সবার থেকে আলাদা করে ফেলছো? আমি তো তোমার সেই পুরনো পাগলামিগুলোই ফেরত চাই, যে আমাকে বেয়াকুব বলে খ্যাপাতো, বিপদে পড়লে আগলে রাখতো। সেই নীল মরে গেছে ম্যাম। রাইমা ওটাকে জ্যান্ত কবর দিয়ে গেছে। এখন শুধু এই রোবট নীল বেঁচে আছে, যে আপনার হুকুম তামিল করবে। প্লিজ আমাকে একা থাকতে দিন। আরোহী বুঝলেন নীল এখন এক দুর্ভেদ্য দেওয়াল তুলে রেখেছে নিজের চারপাশে। তিনি হাল ছাড়ার পাত্রী নন। বিকেলে অফিস শেষ হওয়ার পর নীল যখন চুপচাপ নিজের বাইকের দিকে যাচ্ছিল, আরোহী গিয়ে ওর বাইকের চাবিটা এক ঝটকায় কেড়ে নিলেন। নীল, আজ তুমি আমার বাসায় যাবে। আমার মা তোমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছেন। আসলে মার শরীরটা আজ একটু খারাপ, আমি একা সব সামলাতে পারছি না। তুমি তো রান্নায় ওস্তাদ, তাই একটু হেল্প করো। ম্যাম, এটা কি অফিসিয়াল অর্ডার? না হলে আমি যেতে পারবো না। আমার শরীরটাও ভালো লাগছে না। চাবিটা দিন ম্যাম। হ্যাঁ, এটা অর্ডার, একজন সিনিয়র অফিসারের অর্ডার। চলো বলছি। নীল কোনো কথা না বলে আরোহীর গাড়িতে গিয়ে বসলো। পুরোটা রাস্তা নীল জানালার বাইরে তাকিয়ে রইল। আরোহী বারবার আয়নায় নীলের মুখটা দেখার চেষ্টা করছিলেন, কিন্তু নীলের চোখে ছিল শুধু শূন্যতা। আরোহীর বাসায় ঢোকার পর আরোহী একটা অ্যাপ্রন নীলের দিকে ছুড়ে দিলেন। যাও রান্নাঘরে গিয়ে শুরু করো, আমি ড্রেস